সুখের 5 দিন স্বপ্নের ঘোরে কাটিয়ে দুজনে আবার ক্যালগারি ফিরছে। রাস্তায় দুজনার বেশি কথা হয়নি, তবু সমানে বাইরে তাকিয়ে থেকেছে। আর শুভেন্দু যেন কি ভাবছে। সে প্রয়োজন মতো কয়েকবার গাড়ি দাঁড় করিয়েছে। স্বাভাবিক কণ্ঠে তনুকে জিজ্ঞাসা করছে, তার কি কোনো দরকার আছে? দুপুরের খাওয়া সংক্ষেপে হয়েছে আজ। তনুর খিদে নেই। বাড়ি ফিরে শুক্লাদি দেখছে দুজনে যেন পাল্টে গেছে, দুজনেই যেন ব্যস্ত, কি যেন ভাবছে। যন্ত্রচালিতের মতো দুজনে স্নান সেরেছে। শুক্লাদি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সিঙ্গাড়া এনেছিলেন। দুজনে বেশ রুচি করে খেয়েছে। সন্ধ্যায় দুজনে যেমন ব্যালকনিতে গিয়ে বসে, আজও বসেছে। শুক্লাদি একবার উকি দিয়ে দেখে এসেছেন। শুক্লাদি বুঝে পাচ্ছেন না এদের কি হয়েছে, কিছু কি ঘটে গেছে ওখানে। শুক্লাদি যেতে পারেননি, কোনো বিপদ? কিন্তু তিনি নিজেই নিজেকে ভৎসনা করলেন, ছি ছি, আমি একই ভাবছি। শুভেন্দুর যথেষ্ট দায়িত্ব বোধ আছে। সেদিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারা হয়েছে, দুজনেই ক্লান্ত। শুভেন্দু সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় সে একবার অদ্ভুতভাবে তনুর দিকে তাকিয়েছিল। তনু? শুক্লা তনুর ঘরে ঢুকলেন। তনু খাটের এক কোণায় বসে জানালার বাইরে তাকিয়েছিল। মা? তনু উঠে দাঁড়িয়েছে। না না, তুমি বসো। শুক্লা সস্নেহে বললেন, তোমাদের কি কিছু হয়েছে? কিছু বিপদ? আমি যেতে পারিনি। শুভেন্দু? শুক্লা তনুর পিঠে হাত দিয়ে বললেন, না মা, ও ভীষণ ভালো। এই 5 দিন আমি ওর সাথেই ছিলাম। ও আমায় মাথায় করে রেখেছিল। সকালে তোমাকে দেখাবো। ও হাজার হাজার ডলার খরচ করেছে আমার জন্য। কি করে তনুকে একটু আনন্দ দেওয়া যায়, কি করে তনুকে সুখী করা যায়, ও সারাক্ষণ চেষ্টা করে গেছে। আর তুমি যা আশঙ্কা করছো, ও ওই রকম মানুষই নয়। ব্যানফে রাতে একতলার ঘরে ভয় করছিল, আমি ওকে জোর করে আমার ঘরে নিয়ে গেছি। ও গেছে, কিন্তু যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়েছি, ও সামনের ঘরে গিয়ে শত অসুবিধার মধ্যেও সোফায় গিয়ে শুয়েছে। সভ্যতা, ভদ্রতা, সংযমের এমন উদাহরণ তুমি এই যুগে খুঁজে পাবে না। বাহ, আমি তো বলেইছিলাম। তবে তোমরা দুজনে চুপচাপ ছিলে কেন? ও গতকাল আমাকে প্রপোজ করেছে মা, কিন্তু আমি সেটা স্বীকার করতে পারিনি। কি? কেন তনু? শুক্লা আঁতকে উঠলেন। আমি ওকে ভালোবাসি মা, কিন্তু আমার ভয়াবহ অতীত আমার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তুমি কি মনে করছো তুমি ওকে বিয়ে করলে ভবিষ্যতেও তোমাকে তোমার অতীত নিয়ে খোঁটা দেবে? শুক্লা একটু অসন্তুষ্ট কণ্ঠেই বললেন, না মা, আমি স্বপ্নেও সে কথা ভাবতে পারি না। তনু শুক্লার 2 হাত চেপে ধরেছে। আর সংকোচ করো না মা, একবার এই সংকোচের জন্য তোমাদের দুজনের ক্ষতি হয়ে গেছে। তুমি ওর মুখের সামনে থেকে অন্য একজনের হাত ধরে চলে গেছো, কিন্তু সে তোমায় ভোলেনি। শত চেষ্টায় ওর মা বাবা ছেলের বিয়ে দিতে পারেনি। কেয়া আমাকে সব বলেছে। তোমার অভাবে সে নাগপুরে থাকতে পারছিল না, তাই কলকাতা চলে গেছে, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। শুক্লা তনুর পিঠে হাত দিয়ে বললেন, হ্যাঁ মা, আমারও আর একবার ঘর বাঁধতে ইচ্ছে হচ্ছে। ব্যাস, তবে কালকেই বলে ফেলো কথাটা, আর দ্বিধা করো না। সেদিন রাতে দুজনে এক ঘরে শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত আলোচনা করেছে। এবার কি করা হবে, কি করে করা হবে। তারপর এক সময় তনু ছোট্ট বালিকার মতো শুক্লার গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। এই শুনছো? একদিন সন্ধ্যায় অনিমা দেবী স্বামীকে বললেন, অনেকদিন বৌমাকে দেখিনি, কথাও হয় না। তুমি কিছু জানো? কি জানবো, বাবুর সাথে তো সবসময় কথা হয়। এই তো সেদিন বলল তনু কি যেন একটা কোর্স করছে, ইভিনিং কোর্স। বাবু প্রতিদিন বিকেলে ওকে ইউনিভার্সিটি নিয়ে যায়। শনি রবিবারও ক্লাস হয়। এমন কি পড়ছে যে একবার আমাদের সাথে কথা বলতে পারে না? বৌমা কি কানাডায় পড়তে গেছে? নতুন বিয়ে, ভাবলাম 2 বছর স্বামী স্ত্রী একত্রে থাকবে, সম্পর্কটা দানা বাঁধবে। 7 বছরের বেশি হয়ে গেল। আমারও তো স্বাদ আছে, নাতি নাতনি নিয়ে কয়েকটা বছর কাটাবো। অনিমা দেবী বললেন, না না, তুমি এখনই ফোন করো বাবুকে, আমি ওকে বলবো। অগত্যা সম্বিত সামন্ত ছেলেকে ফোন করলেন। ফোন বেঁচে গেল, কেউ ওঠালো না। ওঠাচ্ছে না? বুঝি না বাবা, আজকাল ছেলে মেয়েদের কী যে খেয়াল। দাঁড়াও, আমাদের কোম্পানির নর্থ আমেরিকান ম্যানেজার রবার্টসনকে ফোন করি। এখন ওখানে সকাল 9টা বাজে। রবার্ট নিশ্চয়ই অফিসে এসে গেছে। রবার্টসন অফিসেই ছিলেন।
হ্যালো মিস্টার সামন্ত, গুড মর্নিং। গুড মর্নিং রবার্ট। আজকের কিছু খবর নেওয়ার জন্য আমি আপনাকে ফোন করেছি, সম্বিত বললেন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আমি নর্থ আমেরিকান ইউনিটের অ্যানুয়াল রিপোর্ট পাঠিয়েছিলাম, পেয়েছেন নিশ্চয়ই? রবার্ট তাড়াতাড়ি বলল, হ্যাঁ পেয়েছি, কিন্তু আজ আমি আপনার কাছে আমার ছেলের খবর জানতে চাই, ওর স্ত্রীর খবর জানতে চাই। আপনি তো সব ব্যবস্থা করে দিয়েছিলেন। অনেকে দিন ভালো করে কথাই হয় না, ওর স্ত্রীর সাথে কয়েক বছর কথা হয় না। ছেলেও 2 বছরের জন্য পড়তে এসেছিল, আর ফেরবার নাম নেই। ওদের সব ঠিক আছে তো? সম্বিত চিন্তিত কণ্ঠেই বললেন, এইসব কথা স্বাভাবিকভাবে ইংরাজিতেই হচ্ছিল, বলাই বাহুল্য। আপনার পারিবারিক ব্যাপার আমার কি কিছু বলা উচিত হবে? রবার্ট দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল। কেন, কি হয়েছে রবার্ট? আমাকে বলো প্লিজ। সম্বিত উৎকণ্ঠিত স্বরে বললেন, অনিমা দেবীর মুখে আশঙ্কা, আতঙ্ক। মিস্টার বিপ্লব তো তার স্ত্রীকে প্রায় 4 বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছে স্যার। ডিভোর্স? স্বামী স্ত্রী একসাথেই বলে উঠলেন। কেন? জানি না স্যার, কিন্তু খুব খারাপ সেটেলমেন্ট হয়েছে। ম্যাডাম তো এখানকার নিয়ম কানুন কিছুই জানেন না। ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাসে মাত্র 1000 টাকা খোরপোশ পান উনি। ভগবান জানেন উনি কি করে কোথায় আছেন, বেঁচে আছেন কিনা তাও জানি না স্যার। প্রৌঢ় রবার্টসনের কণ্ঠে আফসোসের বেদনা। এত সব হয়ে গেল আর আপনি আমাকে জানাবার প্রয়োজন বোধ করেননি? আপনাদের কালচারে তো বাবা মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক চিরদিনের, আমি জানি। তাই আমি ভেবেছিলাম আপনারা সব জানেন। রবার্ট বলল, আমাদের এখানেও কুলাঙ্গার ছেলে হয় রবার্ট। সম্বিত বললেন। পাশ থেকে অনিমা দেবী সবই স্পিকার ফোনে শুনছেন। তিনি কাঁদতে আরম্ভ করলেন। আচ্ছা রবার্ট, আপনি আমার একটা উপকার করবেন প্লিজ। আপনি বলতে পারবেন বিপ্লব এখন কোথায় আছে? লাস্ট আমি যখন জেনেছিলাম সে তখন এখানে এক বিশাল ব্যবসায়ী মহিলা এলিজাবেথ হলের সাথে লিভ ইন করছিলেন। তার ঠিকানা আমি জানি, রবার্ট বলল। আচ্ছা, আমি শীঘ্রই কানাডা যাচ্ছি। আপনি এই কথা অফিসে কাউকে জানাবেন না। আর যদি আমার পুত্রবধূর ঠিকানা একটু চেষ্টা করে জোগাড় করতে পারেন, আমি বাধিত হব। ওকে স্যার, আমি সব ঠিক করে রাখছি। আপনি আসুন, আর আপনি নিশ্চিত থাকতেই পারেন কেউ ঘুণাক্ষরে এই খবর জানতে পারবে না। রবার্ট ফোন ছেড়ে দিয়েছে। স্বামী স্ত্রী পাথরের মতো বসে রয়েছে। অনিমা দেবী মাথা নিচু করে বসে রয়েছেন। তার 2 চোখে গঙ্গা যমুনা নেমে এসেছে। সম্বিত সামন্তের চোয়াল শক্ত হয়ে আছে, 2 চোখে আগুন। স্বামী স্ত্রী বিপ্লবের খোঁজে শীঘ্রই ক্যালগারি গিয়ে পৌঁছালেন। রবার্টসন এয়ারপোর্টে তাদের জন্য অপেক্ষা করছিলেন। রবার্ট তাদের জন্য গাড়ির ব্যবস্থা করেই রেখেছিলেন। আপনাদের জন্য হোটেল বুক করে রেখেছি মিস্টার সামন্ত। আপনারা একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে নিন, তারপর আমি আপনাদের মিস এলিজাবেথের ঠিকানায় নিয়ে যাব। সম্বিত চাইছিলেন আর 1 মিনিট দেরি না করতে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তাই ভালো, কি বলো? হ্যাঁ, আমার গা কিচকিচ করছে। স্নান না করলে আমি অসুস্থ হয়ে পড়ব। কিন্তু আমি যথাসম্ভব তাড়াতাড়ি তোমার ছেলের সাথে বোঝাপড়া করতে চাই। মেয়েটা কেমন আছে কে জানে? অনিমা দেবী উৎকণ্ঠিত কণ্ঠেই বললেন। সম্বিত রবার্টকে জিজ্ঞাসা করলেন, আমার পুত্রবধূর খবর কিছু জোগাড় করেছেন? হ্যাঁ স্যার, উনি ক্যালগারিতেই থাকেন। তার ঠিকানা আমি জোগাড় করেছি। আপনি বললেই আপনাদের নিয়ে যাব সেখানে। রবার্ট বলল। আমরা এখন হোটেলে চেক ইন করি, একটু স্নান টান সারি। ব্রেকফাস্ট আমাদের প্লেনেই হয়ে গেছে। ও যদি চা খেতে চায় প্রথমে আমরা বিপ্লবের ঠিকানায় যাব, তারপর তনুজার কাছে যাব। সম্বিত অনিমা দেবীর দিকে তাকিয়ে বললেন। অনিমা মাথা নাড়লেন। স্বামী স্ত্রী এলিজাবেথের ঠিকানায় গিয়ে হাজির হলেন। রবার্ট ওনাদের সাথে যায়নি। ওদের পারিবারিক ব্যাপারে সে থাকতে চায় না। ওনারাও সেটা চাইছিলেন না। পরিচারিকা এসে দরজা খুলল। সম্বিত তাকে নিজের পরিচয় দিলেন, আসবার কারণও জানালেন। পরিচারিকা দুজনকে ড্রয়িং রুমের সংলগ্ন অফিস ঘরে বসিয়ে ভিতরে চলে গেল। মাম, বিপ্লবের মা বাবা এসেছেন, ছেলের খবর জানতে চায়। পরিচারিকা এলিজাবেথকে খবর জানালো। নিমেষে তার 2 চোখ দপ করে জ্বলে উঠল। তারপর নিজেকে সংযত করে সে বলল, ওনাদের বসতে বলো, আমি আসছি। হ্যাঁ ম্যাম, ওনাদের অফিস ঘরে বসিয়েছি। এলিজাবেথ অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে ঘরে ঢুকতেই দুজনে উঠে দাঁড়ালো। সম্বিত নিজের পরিচয় দিয়ে করমর্দনের জন্য হাত এগিয়ে দিল। এলিজাবেথ সেদিকে ভ্রুক্ষেপ না করে
ভাবহীন কণ্ঠে বলল, বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? ডু ইউ লাইক টু হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক? দুজনে মাথা নাড়ল। আসলে আমরা আমাদের ছেলের খবর নিতে এসেছি। সে 2 বছরের জন্য এখানে পড়তে এসেছিল। 7 বছর হয়ে গেল, ফেরার নাম করে না। ওর মা ভীষণ অস্থির হয়ে পড়েছে। সম্বিত স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আপনাকে বলেছে ও এখানে পড়তে এসেছে? আপনি কি আমার সাথে মশকরা করছেন? এলিজাবেথের মুখে বাঁকা হাসি। হ্যাঁ, আমাকে তো তাই বলেছে। জেনে রাখুন, সে এখানে পড়তে আসেনি, সে ফুর্তি করতে এসেছে। ইমিগ্রেশন নিয়ে এসেছে। সে একটা জোচ্চোর, জালিয়াত বিকৃত মস্তিষ্কের সেক্স ম্যানিয়া। আপনারা হয় অতি সরল অথবা নিজেকে স্মার্ট প্রতিপন্ন করবার চেষ্টা করছেন। সে 3 বছর তার বিয়ে করা বউয়ের ওপর অকথ্য অত্যাচার করেছে। তার বাইরেও ধূর্তভাবে কানাডিয়ান মেয়েদের ফাঁসিয়েছে। আমিও তার মধ্যে একজন। আমার সাথে সে স্টেডি ছিল, আমাকেও সে ভোগ করেছে, কিন্তু তার উদ্দেশ্য অন্য ছিল। সে আমাকে তার মায়া জালে জড়িয়ে আমার বিজনেস দখল করতে চেয়েছিল। কিন্তু আমি আপনাদের মতো বোকা নই। সে আমাকে ফাঁকি দিতে পারেনি। আমি ওকে ধরিয়ে দিতে পারতাম, সেটা করিনি। আই অ্যাম ডন উইথ হিম। হি ইজ আ ক্লোজড চ্যাপ্টার। ওকে, আই নিড টু গো। নাইস মিটিং ইউ। এলিজাবেথ কটকট করে ঘর থেকে বেরিয়ে গেল। দুজনে মাথা নিচু করে বেরিয়ে আসলো। দেখলে, ছেলেকে বেশি আদর দিলে এরকমই হয়। তোমার সোনার টুকরো ছেলে। না, ভুল আমাদের দুজনেরই হয়েছে। তুমি তোমার রবার্টকে বলো বাবুর এখানকার আস্তানা খুঁজে বের করতে। সেখানে সে আমাদের মুখ উজ্জ্বল করেছে, আমি জানি। কিন্তু তনুর সাথে আমাদের আগে দেখা করতে হবে। জানি না সে কেমন আছে। আমরা কি সত্যি সিরিয়াসলি তার খোঁজ রেখেছি? অনিমা দেবী বললেন, তনু কোথায় আছে এখন? রবার্ট কোথাকার ঠিকানা দিয়েছে? এই তো। সম্বিত পকেট থেকে ঠিকানার কাগজটা বের করলেন। ডাক্তার শুক্লা চৌধুরীর ঠিকানা দিয়েছে। রবার্টকে বিশদভাবে জিজ্ঞাসা করা হয়নি। আগে চাই তো, ওখানে গেলেই সব জানা যাবে। অনিমা দেবী বললেন। দুপুরে খাওয়ার পরে স্বামী স্ত্রী শুক্লার বাড়ি পৌঁছলেন। তনু এখানে থাকে? অনিমা দেবী বাড়িটার দিকে তাকিয়ে বললেন, এ তো বিশাল বাড়ি। হ্যাঁ, রবার্ট এই বাড়িটার ঠিকানাই দিয়েছে। হয়তো একটা ঘর ভাড়া নিয়ে থাকে, হয়তো বেসমেন্টে ভাড়া থাকে। সম্বিত বললেন। দরজায় বেল টেপায় একজন বয়স্ক ভদ্রমহিলা দরজা খুললেন। নমস্কার, আমার নাম সম্বিত সামন্ত। তনুজা কি এখানে থাকে? তনুজা সেন শর্মা, তিনি ইংরেজিতেই বললেন। হ্যাঁ, তনু এখানেই থাকে। শুক্লা মৃদু হেসে বাংলায় উত্তর দিলেন। এখন বাড়ি নেই। হঠাৎ শুক্লা বুঝেছে আগন্তুককে। তার মুখ সহসা গম্ভীর হয়ে উঠেছে। ভিতরে আসুন আপনারা। শুক্লা দুজনকে ড্রয়িং রুমে বসালেন। বলুন, আসলে তনু আমাদের পুত্রবধূ। অনিমা দেবী বললেন। ছিল। হ্যাঁ, তা ঠিক, তবে আমরা জানতাম না। সম্বিত বললেন। সে কি করে জানবেন আপনারা? সে তো আপনার ভালো ছেলে, কুলপ্রদীপ। শুক্লা তেতো মুখে বললেন। না, সে কুলাঙ্গার। সে আমাদের মুখে চুনকালি দিয়েছে। সে বৌমার ওপর অকথ্য অত্যাচার করেছে, তাকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে। অনিমা দেবী লজ্জিত কণ্ঠে বললেন, আমরা স্বপ্নেও ভাবিনি ও এত অধঃপথে নেমেছে। বললাম তো, আপনারা কি করে ভাববেন? ও তো ভালো ছেলে। ও পড়াশোনায় ভালো, কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না। ক্লাস 8-এ একবার সেকেন্ড হয়েছিল বলে সে নিজের রেজাল্ট ছিঁড়ে ফেলেছিল। তার স্বভাব চরিত্র নিয়ে আপনার কখনো মাথা ঘামাননি। সে কি মানুষকে সম্মান দিতে শিখেছে? মহিলাদের সম্মান করতে জেনেছে? সেটা কোনো কথাই নয় আপনাদের জন্য। ওর এই অধঃপতনের জন্য কে দায়ী? স্বামী স্ত্রী মাথা নিচু করে একবার পরস্পরের দিকে তাকালেন, মুখে কিছু বললেন না। মা বাবা সন্তানকে ভালোবাসবে, এটা স্বাভাবিক, কিন্তু তা বলে তাদের কাণ্ডজ্ঞান থাকবে না। দুজনেই চুপ। কলেজে ঢুকতে না ঢুকতেই তাকে দামি গাড়ি কিনে দিয়েছেন, তাকে অঢেল পকেট মানি দিয়েছেন। তার মাও লুকিয়ে লুকিয়ে পয়সা দিয়েছে। ছেলের রাত 11টা-12টায় বাড়ি ঢুকেছে, মা খাবার সাজিয়ে বসে থেকেছে। ছেলের বাবা ছেলেকে বকার বুঝবার চেষ্টা করায় মা স্বামীকে ঝংকার দিয়ে বলেছে, সবসময় খ্যাচখ্যাচ করো না তো, ছেলে বড় হয়েছে। ছেলে ঠাকুর দেবতা নিয়ে ব্যঙ্গ করেছে, মা কালীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছে। আপনারা হেসেছেন, যেন সে কি মজার কথাটাই নেই বলছে। ভেবেছেন
যোগ্য মা বাবার মতো নিজে পছন্দ করে একটি সুন্দর টুকটুকে মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছেন। এবার ছেলে থিতু হবে। ছেলেকে উচ্চ শিক্ষার জন্য কানাডা পাঠিয়েছেন। ছেলে আপনাদের থেকে 10 হাত এগিয়ে। সে ইমিগ্রেশন নিয়েছে আপনার টাকায় ফুর্তি করবার জন্য। সে বিকৃত মনোবৃত্তির নরপিশাচ। তার বিকৃত বাসনা চরিতার্থ করার জন্য বউকে সাথে করে নিয়ে গিয়েছিল। 3 বছর বউকে ঘরে বন্দি করে রেখেছে। আপনি ভাবতে পারেন আপনার ছেলে কোনোদিন চোখ বেঁধে, কোনোদিন মুখ হাত বেঁধে তনুকে ধর্ষণ করেছে? আপনার মনে পড়ে আপনার বৌমা কোনোদিন নিজে আপনাকে ফোন করেছে? ছেলের অনুপস্থিতিতে আপনাকে ফোন করেছে? আপনি আপনার বৌমার ফোন নাম্বার জানেন? ওইসব কথা আপনাদের মাথায় আসেনি, কারণ আপনার ছেলে ভালো ছেলে। দিনের পর দিন, বছরের পর বছর আপনার ছেলে তনুর ওপর অমানসিক অত্যাচার করেছে। 3 বছর নির্মমভাবে ভোগ করেছে। তাকে জোর করে ওষুধ খাইয়ে ভোগ করেছে যাতে সে প্রেগনেন্ট না হয়। তার বর্বরতার কথা বলতে গেলে সারা দিন কেটে যাবে। একদিন একটু বিরোধ করেছিল বলে সে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি স্বনামধন্য শিল্পপতি। শুক্লা সম্বিতের দিকে তাকিয়ে বলল, আপনি ছেলেকে এখানে খরচ চালানোর জন্য মাসে কত টাকা দিতেন আমি জানি না। আমাদের কোম্পানির কানাডায় অফিস আছে, সেই অফিসের মাধ্যমেই ব্যবস্থা হয়েছিল। মাসে 5,000 টাকা বিপ্লবের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। প্রয়োজনে আরও টাকা সে নিয়েছে কয়েকবার। সম্বিত মাথা নিচু করে বললেন, আপনার ছেলে ডিভোর্স কোর্টে জজকে বলেছে সে আপনার কাছে মাসে 2,000 টাকা পায়। জজ ভুল করেছে, সে সেটা ভেরিফাই করেনি। এখানকার মানুষে সূক্ষ্ম বৈষম্যবোধ তো আছেই। তনুজার জন্য 1,000 টাকা খোরপোশ বরাদ্দ করা হয়েছিল। কানাডায় 1,000 টাকায় কি কারো সংসার চলে? ওইটুকু টাকায় মাথা গোজার ঠাঁই পাওয়া কি সহজ? পেলেও তনুকে নিজের সম্মান রক্ষার জন্য পালিয়ে বেড়াতে হয়েছে। ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত স্বনামধন্য সম্বিত সামন্তের পুত্রবধূর ঠাঁই হয়েছে শেল্টার হোমে নেশাকর উদ্বাস্তুদের সাথেই। আপনার পুত্রবধূ প্লাস্টিকের থালা হাতে ফুড ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কাঁদছে। 2 দিন থেকে সে কিছু খায়নি। শুক্লার 2 চোখে জল নেমে এসেছে। অনিমা দেবী ফুপিয়ে কেঁদে উঠেছেন। সব আমাদের জন্য, সব আমাদের দোষ দিদি। সম্বিত অবরুদ্ধ কণ্ঠে বললেন, আমার বৌমা কখন আসবে দিদি, বলুন না। অনিমা দেবী ব্যাকুল কণ্ঠে বলল, সেদিন সকালে শুভেন্দু একটু তাড়াতাড়ি শুক্লাদির বাড়ি পৌঁছে গিয়েছিল। আরে শুভ, আজকে তুমি একটু তাড়াতাড়ি চলে এসেছো? ও তাই, তবে আমি এখন যাই, কত মিনিট পরে আসবো। শুভেন্দু গম্ভীর মুখ করে বলল, না না সরি শুভ, আমি তো আর বলতে চাইনি। তনু সভয়ে বলল। শুভেন্দু হো হো করে হেসে উঠল। আমি একটু মজা করতে পারি না? না, এই রকম মজা কখনো করবে না। সবে বাঁচতে শিখেছি, আমার আর আঘাত সইবার ক্ষমতা নেই শুভ। হঠাৎ তনুজার 2 চোখ জলে ভরে আসলো। না তনু না, আমি স্বপ্নেও তোমাকে আঘাত করতে পারি না। শুভেন্দু তনুর 2 হাত চেপে ধরেছে। তোমরা দুজনে কি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে? শুক্লা ডাকলেন, ওকে ভিতরে আসতে দাও তনু। তনু শুভেন্দুর হাত ধরে ভিতরে নিয়ে এসেছে। আহ, গরম গরম লুচি ভাজা হচ্ছে মনে হয়। শুভেন্দু শ্বাস টেনে বলল, হ্যাঁ শুভ, খেয়ে যাবে। আমি ভেবেছিলাম টিফিনে পাঠিয়ে দেব তোমার জন্য। শুক্লা বললেন। কিছুক্ষণের মধ্যেই গরম গরম ফুলকোর লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি চলে এসেছে। জল খাবার খেয়ে দুজনে বেরিয়ে পড়ল। আজকে তোমার কটায় কাজ শেষ হবে শুভ? আজকে 1:30টা বাজবে আমার। শুভ বলল, তোমার কি প্রোগ্রাম? আজকে মা যাচ্ছেন ইউনিভার্সিটি। আমার ল্যাবে কাজ আছে। লাঞ্চের পরে বড়জোর ঘন্টাখানেক লাগবে। তনু বলল, একসাথেই আমরা দুজনে ফ্রি হয়ে যাব। শুভেন্দু হাসল। হঠাৎ তনুজার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। আমাকে কোথাও নিরিবিলি জায়গায় নিয়ে যেতে পারবে শুভ? দুপুরে দুজনেই একসাথে বেরিয়ে এসেছে। হ্যাঁ চলো, কোথায় যাবে? যেখানে খুশি নিয়ে চলো, এমন জায়গায় যেখানে এই সময় বেশি লোকজন থাকে না। আচ্ছা চলো, আমরা বনেস পার্কে গিয়ে বসি। 2013 বন্যার পরে জায়গাটা ঢেলে সাজানো হয়েছে। শহরের উত্তর প্রান্তে বন নদীর ধারে একটি মনোরম জায়গা বনেস পার্ক। বিশাল জায়গা নিয়ে পার্কটা তৈরি করা হয়েছে। পার্কের একটা অংশ নদীর মাঝে একটা দ্বীপে অবস্থিত। দ্বীপটা একটা পায়ে হাঁটা ব্রিজের সাহায্যে পার্কের অন্য অংশটার সাথে যুক্ত। দুজনে দ্বীপটার এক কোনায় একটা বেঞ্চে গিয়ে বসলো।
আজ হঠাৎ তনুজার হৃৎস্কম্পন বেড়ে গেছে। শুভেন্দু নীরবে তার দিকে তাকিয়ে আছে। তনু নিরিবিলিতে কেন দেখা করতে চেয়েছে? দুদিন আগে শুভেন্দু তনুজাকে যে কথাগুলো বলেছিল তার সাথে কি কোনো সম্পর্ক আছে? শুভেন্দুর মনে হাজার প্রশ্ন। আচ্ছা শুভ, সেদিন তুমি জ্যাসপারে যা বললে সেটা? তনু কথাটা অসমাপ্ত ছেড়ে দিয়েছে। আমি আমার মনের কথা বলেছি তনু। আমি এক যুগ থেকে তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার প্রস্তাব স্বীকার না করো তাও আমি চিরদিন তোমাকে ভালোবেসে যাব। আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না তনু। শুভেন্দু তনুর হাত নিজের হাতে তুলে নিয়েছে। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ শুভ, আমি আবার একবার ঘর পাততে চাই তোমার সাথে। তনুজার ডাগর দুটি চোখে শুভেন্দুর চোখে নিবন্ধ। সত্যি 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 সত্যি। তনু শুভেন্দুর বুকে ছাপিয়ে পড়ল। দুজনের বহির্জ্ঞান লোপ পেয়েছে। শুভেন্দু আস্তে আস্তে তনুর মাথায় হাত বুলাচ্ছে। তনুর দু চোখ জলে ভেসে গেছে। এবার অনেকক্ষণ পরে দুজনার সম্বিত ফিরেছে। শুক্লা মাকে আমি কালকেই কথাটা জানিয়েছি, তনু বলল। সে তো বুঝলাম, কিন্তু তোমার জন্মদাতা মা বাবাকে জানাবে না? হ্যাঁ, কিন্তু আমার মা বাবা কিছুই জানে না। আমার জীবনের বিভীষিকার খবর আমি ওনাদের দিতে পারিনি শুভ। ওনাদের দেওয়ার মতো খবরও তো ছিল না। তখন আমি রাস্তায় ভিখারি, বাবা পরপর দুই মেয়ের বিয়ে দিয়ে নিঃস্ব। আমি মা বাবার মনে আঘাত করতে চাইনি শুভ। আমি ওনাদের জন্য হারিয়ে গিয়েছিলাম, সেটাই বোধহয় ভালো ছিল। তনু অবসন্ন কণ্ঠে বলল। না তনু, আর না। সেদিন তো তুমিই কাটিয়ে উঠেছ। তুমি নিজেকে সব মহিমায় প্রতিষ্ঠিত করেছ। আর দিন কয়েক পরে তুমি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে কাজ করতেই পারবে। শুভেন্দু তনুর কাঁধ ধরে বলল। শুক্লা মা না থাকলে এটা হতো না শুভ। আমি হয়তো সত্যি সত্যি হারিয়ে যেতাম। সেটা হয়নি তনু, এখন এটাই সত্য। বাকি সব অতীত হয়ে গেছে। দুজনে বাড়ি ফিরেছে। শুভেন্দু বলল, আজকের দিনটা সেলিব্রেট করতে হবে। তুমি শুক্লাদিকে সব বলো, আমি আসছি। আচ্ছা, আজকে শুক্রবার, এই 3 রাত আমি তোমাকে ছাড়ছি না। তুমি জামা কাপড় নিয়ে এসো। ওকে ম্যাম, আর কিছু না। শুভেন্দু হেসে বলল। তাড়াতাড়ি আসবে। ঘরে ঢুকেই অনিমা দেবীর সামনে পড়ে গেল। বৌমা। তিনি থমকে দাঁড়ালেন। মা। তনু এগিয়ে গিয়ে প্রাক্তন শ্বশুর শাশুড়িকে প্রণাম করল। তোমায় কি আশীর্বাদ করবো মা? তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা নেই আমাদের। জানি না দেবী। অনিমা দেবী তনুর চিবুক স্পর্শ করে বললেন। ওই বিভীষিকার দিনগুলো আমি মনে রাখতে চাই না মা। সে এখন অতীত হয়ে গেছে। আমি ভালো আছি। অচেনা বিদেশে আমি মা খুঁজে পেয়েছি। উনি না থাকলে আজ হয়তো আমি শেষ হয়ে যেতাম। তনু শুক্লার গলা জড়িয়ে বলল। হ্যাঁ বৌমা, ওনাকে কৃতজ্ঞতা জানাবার শব্দ নেই আমার কাছে। সম্বিত বললেন। আমার মন হাহাকার করে মা, যে আমরা নিজের দোষে সোনার প্রতিমার মতো বৌমাকে হারিয়েছি। আমি কি এখন কিছু করতে পারি তোমার জন্য? তনু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল। আমাকে আশীর্বাদ করবেন বাবা। আমার আর কিচ্ছু চাই না। দুজনে অনুতপ্ত মুখে বিদায় নিলেন। তনু মাথা নিচু করে সোফায় বসে রইল। তুমি এত মন খারাপ করো না তনু। ওরা তো এখন অতীত হয়ে গেছে। তুমি ভবিষ্যতের দিকে তাকাও। শুভেন্দুর সাথে কথা বলেছ? শুক্লা তনুর পিঠে হাত দিয়ে বললেন। সে আসল না নকল? গেল কোথায়? এখনই চলে আসবে মা। আমি আজকে ওকে আমার মনের কথা বলেছি। আমি ওকে বিয়ে করব মা। ও বলল আজকের দিনটা সেলিব্রেট করতে হবে। তার ব্যবস্থা করতে গেছে। তনু আরক্তির মুখে বলল। বাবা, এ তো খুব ভালো খবর। তোমরার পিছনে তাকিও না, এগিয়ে যাও। শুক্লা উৎফুল্ল ভাবেই মুখে কথাটি বললেন। হ্যাঁ মা, আমি খুব খুশি। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো দেশে মা বাবাকে আমার ব্যাপারে কিছুই বলিনি। আমার ডিভোর্স হয়েছে। আমার বিভীষিকার দিনগুলো, শুভেন্দুর কথা কিছু বলিনি আমি। কিন্তু এবার তো বলতে হয়। তনু নির্দ্বিধায় মুখে বললেন। ঠিক আছে, এতদিন বলনি, এবার বলবে। আমি ওনাদের বোঝার। তুমি আজকে রাতে ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভ আজকে রাতে এখানে থাকছে তো? শুক্লা বললেন। হ্যাঁ, আমি ওকে বলেছি এই 3 দিন আমাদের সাথে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু চলে এসেছে।
নিজের বাড়ি থেকে স্নান সেরে সাথে খাবার নিয়ে এসেছে। সে এসে শুক্লাদিকে প্রথম প্রণাম করলো। আমরা দুজনে বিয়ে করব ঠিক করেছি শুক্লাদি। এ তো ভীষণ ভালো খবর শুভ, আমার মেয়েও সুখী হবে। আমি নিশ্চিত হলাম। শুক্লাদি শুভেন্দুর মাথায় হাত দিয়ে বললেন। তনু আজ তার মা বাবাকে সব কিছু বলবে শুভ, তুমি ওর সাথেই থেকো, তবে আগে তুমি দেখা দিও না। আগে তনুকে কথা বলতে দিতে হবে। আমি কাছে থাকবো, প্রয়োজন মতো কথা বলবো। শুক্লা প্রাণটা পড়লেন। তনু তার দিদিকে ফোন করলো। অনেকদিন পরে বোনের গলার প্রথমে সে কথাই বলতে পারল না। মায়ের কাছে সে বোনের খবর পেয়ে থাকে। কি রে, তুই তো আমাদের ভুলেই গেছিস। 7 বাজারের বেশি হয়ে গেল, একবার ঘুরে গেলি না। দিদির আক্ষেপের সুরে বললেন। প্রথম দিকে উপায় ছিল না রে, তনু করুণ স্বরে বলল। মানে? সে অনেক কথা। কেমন আছিস তুই জামাইবাবু? শুনলাম তো তোর মেয়ে হয়েছে। তনু বলল। আমরা ভালো আছি, কিন্তু তোর গলাটা অমন লাগছে কেন? ওখানে কিছু হয়েছে? এবার দিদির কণ্ঠে আশঙ্কা। মাকে তো কিছুই বলিসনি তুই? না, সেটা বলার জন্যই তো আজ প্রথম থেকে তোকে ফোন করলাম। তনু বলল। আমি সবার সাথে কথা বলতে চাই। মা বাবা ভালো আছেন তো? হ্যাঁ তা আছে, কিন্তু আপনার ব্যাপার কি? তুই কালকে সকালে অথবা বিকেলে একবার তোর ল্যাপটপ নিয়ে বাবার কাছে যাওয়ার জন্য বায়না করবি। তনু জিজ্ঞাসা করলো। হ্যাঁ হ্যাঁ তা পারবো, কিন্তু গুরুতর কিছু হয়েছে মনে হচ্ছে তনু। আমার ভয় করছে, দিদি আতঙ্কিত গলায় বলল। না না, আমি এখন ভালোই আছি। এখানে পিএইচডি করছি তুই জানিস, কিন্তু ব্যাপারটার জন্য তুই কখনো ল্যাপটপ নিয়ে বাবার বাড়ি যেতে বলবি। আমি স্কাইপ কল করব। মা বাবা যেন থেকেই থাকে। হ্যাঁ হ্যাঁ, তোর জামাইবাবুকে বলি বিকেলে যাব। এই ঘর 5টা ছাতা, তোমাদের ওখান সকাল 7টা তোকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব, দিদি বলল। পরদিন সকালে তনুজা দিদিকে স্কাইপে যোগাযোগ করলো। দিদি বিকেলে তাড়াতাড়ি তার স্বামী আর মেয়েকে নিয়ে বাবার কাছে চলে এসেছে। দিদির শ্বশুরবাড়ি নাগপুরে। কিরে তনু, কেমন আছিস? মিনু বলল। তোর নাকি জরুরি কথা বলার আছে, তাই তুই আসছিস তো? বিপ্লব কেমন আছে? ওর সাথে তো কয়েক বছর কথা হয় না, মা উদ্বিগ্ন কণ্ঠে বলল। তোমাকে আজ কিছু বললাম না। বাবা কি কাছাকাছি আসে? তনু বলল। এই তো আমরা সবাই যাচ্ছি। কি হয়েছে তুই সত্যি করে বল তনু। সারা রাত আমি ঘুমাতে পারিনি, দিদি মিনতিও বলল। তারপর তনুজার স্বামীর সাথে গাঁটছড়া বেঁধে অজানা বিদেশে পাড়ি দেওয়া থেকে শুরু করে 3 বছরের ভয়ঙ্কর বিবাহিত জীবনের বিভীষিকার কাহিনী সকলকে সবিস্তারে বলে গেল। মা আর দিদি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তোমার জীবনে এত সব হয়ে গেল, আর তুমি একবার আমাদের জানাজানিও? বাক অবরুদ্ধ কণ্ঠে বলল। উপায় ছিল না বাবা, ও আমাকে আটকে রেখেছিল, গৃহবন্দী। ওর অবর্তমানে কাউকে ফোন করার উপায় ছিল না। প্রতিদিন আমার মরে যেতে ইচ্ছে করতো বাবা, কিন্তু আমি মরিনি। বাঁচার আপ্রাণ চেষ্টায় পথে পথে ঘুরে বেরিয়েছি। হাতে টাকা পয়সা নেই, মাথা গোজার ঠাঁই নেই। একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি। শেষে শেল্টার হোমে ঠাঁই হয়েছে। রোজ ফুড ব্যাংকে ভিখিরির মতো খাবারের থালা হাতে লাইন দিতে হয়েছে। তনু বলে চলেছে। আর তুমি তোমার বাবাকে এইসব জানাতে পারোনি? বাবা রিটায়ার্ড, বাবা সদ্য 2 মেয়ের বিয়ে দিয়েছে, তাই তুমি বাবাকে জানাওনি। বাবার 2 চোখ ভেসে গেছে। আমি অপদার্থ, আমি জানি, কিন্তু আমি একবার আমাকে বলে দেখতে মা। আমি গরিব, কিন্তু আমি এত অপারগ নই বা তনু। না বাবা, কখনো না। আমি নিজেকে পরীক্ষা করতে দেখতে চাইছিলাম বাবা, নিজের কপালকে পরীক্ষা করে দেখতে চাইছিলাম। তারপর শুক্লা মা আমাকে ওখান থেকে উদ্ধার করলেন, নিজের বাড়িতে নিয়ে আসলেন। আমি পিএইচডি করছি। তোমাকে আগেই বলেছি। তনু শুক্লার মায়ের দিকে তাকিয়ে বলল। এবার শুক্লা সামনে আসলেন। আপনার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে দাদা। আমি ওর মধ্যে আমার নিজের মেয়েকে খুঁজে পেয়েছি। ও ভীষণ বুদ্ধিমতী মেয়ে। আমাদের ইউনিভার্সিটিতে ইতিমধ্যে বেশ নামডাক হয়েছে তনুর। আমেরিকাতে, জার্মানিতে, ফ্রান্সে সায়েন্স জার্নালে ওর রিসার্চ পেপার ছেপেছে। শুক্লা গর্বিত কণ্ঠে বললেন।
শুক্লা মা আমার ভগবান মা, উনি আমাকে তুলে না ধরলে আমি হয়তো তলিয়ে যেতাম। হঠাৎ তনুর চোখে জল ভেসে গেছে। শুক্লা তনুকে জড়িয়ে ধরলেন। দেখছেন আপনার মেয়ের কাণ্ড, পাগল মেয়ে। সত্যি দিদি, ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করব না। আপনি সত্যি ওর মা, মায়ের মতো মেয়েকে নিজের আঁচলের ছায়া রেখেছেন। কৌশাম্বী দেবী বললেন, বিপ্লবের বাবা মা ছেলের কীর্তি জানেন? তনুর বাবা বললেন, হ্যাঁ দাদা, ওনারাও কিছু জানতেন না। ছেলে যে অধঃপাতে গেছে ওনারা খেয়াল করেনি। গতকাল এসেছিলেন আমাদের বাড়িতে তনুর কাছে ক্ষমা চাইতে, যদিও ওনাদের অপরাধ ক্ষমার যোগ্য নয়। ছেলে উচ্ছন্নে গেছে, আমাদের মেয়ে তার হাতে লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সব ওনাদের দোষ। ছেলেকে অতিরিক্ত প্রশ্রয় দিয়েছেন, ভালো মন্দের কোনো শিক্ষা দেয়নি। ওনাদের টাকা পয়সা আছে, কাণ্ডজ্ঞান নেই। 7 বছর কোনো খবর নেননি। ছেলে যা বুঝিয়েছে তাই মেনে নিয়েছে। আমি স্পষ্ট বলেছি এ কথা। শুক্লার চোয়াল শক্ত হয়ে উঠল। যাক, এইসব অতীত হয়ে গেছে। তনু এখন ভালো আছে। শুক্লার স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ তো তা দিদি দেখছি। আচ্ছা তনু, তোর আর কতদিন? কৌশানী বললেন, থিসিস জমা হয়ে গেছে মা, বছর কানেক লাগবে মনে হয়। তনু শুক্লার দিকে তাকালো। হ্যাঁ, ইভ্যালুয়েশন কমিটি দেখছে, শীঘ্রই তোমাকে ডাকবো। আমি সব বলে দেব। কিছু পারফেক্ট তোমাকে কয়েকটা জিজ্ঞাসা করব, জাস্ট একটা ফর্মালিটি। আগামী বছর কনভোকেশনে তুমি পিএইচডি পেয়ে যাবে। শুক্লা বোঝালেন। তনুজার মুখ উজ্জ্বল হয়ে উঠল, সাথে সাথে তার মায়ের আর দিদিরও। তারপর তুমি দেশে ফিরবে তো? আমি টাকা পাঠিয়ে দেব। বাবা বললেন, না বাবা, আমার কাছে টাকা আছে, আমি মাসে মাসে ফেলোশিপ পাই, আমার কিছুই খরচ হয় না। শুক্লা মা আমাকে নিজেই খরচ করতে দেয় না। আর শুভেন্দু তো এক লাঠি। তনু শুভেন্দুর দিকে তাকিয়ে বললেন, শুভেন্দু এবার আড়াল থেকে কম্পিউটার ক্যামেরার সামনে এসেছে। তনুর মা বাবা পরস্পরের সাথে চোখাচোখি করছেন। কে এই ছেলেটা? দিদি অবাক। দেখুন তো দিদি, এই ছেলেটিকে আপনার পছন্দ হয় কিনা? শুক্লা হেসে বলল, এ হচ্ছে ডাক্তার শুভেন্দু ব্যানার্জি, শিশুরোগ বিশেষজ্ঞ, কলকাতায় থাকে। কানাডায় গবেষণা করতে এসেছে 2 বছর আগে। আপনার মেয়ের মুখে যা আলো আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা এই কারণ। কৌশানী হাঁ করে তাকিয়ে আছে। তিনি একবার মেয়েকে দেখছেন, একবার শুভেন্দুকে। বাবা, কিং কর্তব্য বিমূঢ়, তবু লজ্জায় মাথা নিচু করেই আছে। এই তনু, কিছু বল, কি হলো রে ওটা? দিদি বোনকে খোঁচালো। তনুর মুখে কথা ফুটলো না। সে একবার আবার চোখ তুলে শুভেন্দুর দিকে তাকালো। আচ্ছা, আমি বলি তাহলে। শুক্লা হাসলেন। সব ওদের মুখ থেকেই শোনা। আসলে দুজন দুজনকে চেনে ক্লাস 8 থেকে। প্রথম দেখাতেই স্পার্ক। তনুর মুখ আরক্তিম হয়ে উঠেছে। সে শুক্লা মায়ের পিছনে মুখ লুকিয়েছে। তারপর 12 ক্লাস হতে হতে দুজনকে ভালোবেসে ফেলেছে। তবে কেউ কাউকে কিছু বলেনি। আপনারা বিপ্লবের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। তনু বিপ্লবের সাথে একই স্কুলে 6 বছর পড়েছে, কিন্তু সে তার আসল ভয়ঙ্কর চেহারা জানতো না। কেউই জানতো না। তার আসল স্বরূপ জানতে পারলো কানাডায় এসে। তারপর তো সব শুনলেন। এখন সময় এসেছে পুরনো সম্পর্ক জোড়া লাগাবার। এই 3 বছর ওরা একসাথে থেকেছে। তনু চমকে শুক্লার দিকে তাকালো। না না, ওই রকম না। শুভ হচ্ছে নিপাট ভদ্রলোক, ভদ্র, নম্র, সংযত, অমায়িক। আর সব থেকে বড় কথা হলো, সে তনুকে মনে প্রাণে ভালোবাসে। সে জেনেছে তনু তার জীবন থেকে চলে গেছে, কিন্তু সে এগিয়ে যায়নি। গত 5 বছর সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার মা বাবা শত চেষ্টা করেও একমাত্র ছেলের বিয়ে দিতে পারেননি। শুক্লা গভীর স্নেহের দৃষ্টিতে শুভেন্দুর দিকে তাকালেন। সে মাথা নিচু করে আছে। কি, তুমি কিছু বলবে না তনু? হ্যাঁ মা, ও ভীষণ ভালো। শুক্লা মা আমাকে বাঁচিয়েছেন। ও আমাকে বাঁচাবার কারণ দিয়েছে। এই 3 বছর ও আমাকে মাথায় করে রেখেছে। আমার ভয়ঙ্কর অতীতের স্মৃতিও মুছে দিয়েছে মা। আমার আবার বাঁচতে ইচ্ছে করছে, আরও একবার ঘর বাঁধতে ইচ্ছে করছে। তনু আবেগাপ্লুত কণ্ঠে বলল, এ তো খুব ভালো খবর মা। তুমি দেশে তোমার মা বাবাকে বলেছ? তনুর বাবা শুভেন্দুকে বললেন, হ্যাঁ, বাবা মা জানেন। কেয়াদি মানে শুক্লা মায়ের মেয়ে।
মাকে বলেছে। শুভেন্দু বলল, বাহ, এ তো দারুণ ব্যাপার। কৌশানী আর মিনতি একসাথে বলল, আজ শুক্লা চৌধুরী তার মেয়ে আর হবু জামাইকে নিয়ে দেশে ফিরছেন। আগামী মাসে দুজনার বিয়ে। আজ দুজনার মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচের কোনো আড়াল নেই। এখন তারা এক আত্মা, দুই প্রাণ। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।